আজকে রাসায়নিক গতিবিদ্যার সেকেন্ড যে পোর্শনটা সেটা আজকে আলোচনা শুরু করব। আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে আর্হেনিয়াস ইকুয়েশন। আর্হেনিয়াস ইকুয়েশন ব্যাপারটা কি? একটি রিয়াকশনের রেট বা একটি রিয়াকশনের বিক্রিয়ার হার ধ্রুবক, সেটা টেম্পারেচারের উপর কিভাবে নির্ভর করে সেটা সর্বপ্রথম দেখিয়েছিলেন আর্হেনিয়াস তার এই আর্হেনিয়াস ইকুয়েশনের মাধ্যমে। প্রথমে আমি আর্হেনিয়াস ইকুয়েশনটা লিখছি। আর্হেনিয়াস ইকুয়েশনটা এরকম, কে ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর3। এটা হচ্ছে আমাদের আর্হেনিয়াস ইকুয়েশন। এবার এখানে কেটা হচ্ছে কি, কেটা জানো সেটা হচ্ছে রিয়াকশন রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক। এ কি, এ হলো একটা ইম্পর্টেন্ট, এটা এ একটা কিন্তু কনস্ট্যান্ট, এটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর এটা কিন্তু একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। আচ্ছা, আর ইএ হচ্ছে কি, ইএ এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি। অ্যাক্টিভেশন এনার্জি, এই অ্যাক্টিভেশন এনার্জি সম্পর্কে আমি এখানে একটু বিশদে আলোচনা করব। আচ্ছা, আর তো তোমরা সবাই জানো, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা আমরা সবাই জানি গ্যাস কনস্ট্যান্ট। আর এখানে টি, যেটা টিটা হচ্ছে টেম্পারেচার, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, টিটা কিন্তু আমরা সবসময় কেলভিন স্কেলে নেব, সেন্টিগ্রেড বা ফারেনহাইটে নয়। তার মানে টি ইজ ইকুয়াল টু হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। এই হচ্ছে আমাদের মোটামুটি আর্হেনিয়াস ইকুয়েশন। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা নিয়ে একটু বিশদে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। যে অ্যাক্টিভেশন এনার্জি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোনো একটা রিয়াকশন যখন শুরু হয়, আমরা যখন কোনো রিয়াক্টেন্টদেরকে মিশিয়ে দিই, তখন রিয়াক্টেন্টগুলো কিন্তু ডাইরেক্টলি প্রোডাক্টে চলে যায় না। প্রথমে রিয়াক্টেন্টগুলো নিজেদের মধ্যে রিয়াকশন করে একটা এনার্জি সঞ্চয় করে সে কী করে একটা ইন্টারমিডিয়েট স্টেটে যায়। ঠিক আছে, যেমন আমি যদি একটু একটা রিয়াকশন লিখি, যেমন একটু দেখো, ফর এক্সাম্পল এবি প্লাস সি, সেখানে একটা রিয়াকশন হচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে এসি প্লাস বি। তার মানে এটা হচ্ছে আমাদের রিয়াক্ট্যান্ট আর এটা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, এই রিয়াকশনটার আমি যদি একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, তাহলে গ্রাফটা কীরকম হবে? গ্রাফটা অনেকটা ঠিক এই রকম। আমি এখানে যে গ্রাফটা আঁকছি সেটা হচ্ছে এনার্জি ভার্সেস প্রোগ্রেস অফ রিয়াকশন। এদিকে প্রোগ্রেসকে প্লট করছি, প্রোগ্রেস অফ রিয়াকশনকে প্লট করছি, আর এইদিকে আমি এনার্জিকে প্লট করছি। আচ্ছা, এবার দেখো, রিয়াক্টেন্ট মানে একটা স্পিসিস, তার নিজের একটা এভারেজ এনার্জি আছে। তাহলে আমি মনে করি, ধরে নেই যে রিয়াক্টেন্টের এভারেজ এনার্জিটা এইটা, দ্যাট ইজ এটাকে আমি নাম দিলাম E1। ঠিক আছে, এটা হচ্ছে রিয়াক্টেন্টের এভারেজ এনার্জি। তার মানে রিয়াক্টেন্টকে এবি প্লাস সি, এইটা হচ্ছে আমাদের রিয়াক্টেন্ট। এবার এই রিয়াক্টেন্টটা সরাসরি কিন্তু আমাদের প্রোডাক্টে যাবে না, সে কি করবে? প্রথমে আগে এখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি করবে। আমি মনে করি সেই ইন্টারমিডিয়েট স্টেটটার যে এনার্জি, এভারেজ এনার্জি, সেটা এইরকম। এটাকে বলছি ইন্টারমিডিয়েট স্টেট ABC হ্যাশ। এই হ্যাশ সাইন দিয়ে বোঝানো হয় কি, এটা ইন্টারমিডিয়েট স্টেট। প্রথমে কি হবে না, এখানকার রিয়াক্টেন্টটা সোজাসুজি আগে ইন্টারমিডিয়েট স্টেটে যাবে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট স্টেটে গিয়ে তারপরে কি হবে, সে প্রোডাক্টে নামবে। মনে করি প্রোডাক্ট যে আছে, প্রোডাক্টটার এটা হচ্ছে তার ইন্টারনাল এনার্জি, সেটাকে আমি E2 নামে অভিহিত করলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের, তার মানে AC প্লাস বি হলো আমার প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এইখান থেকে সে আবার কি হবে, এইখানে এসে নামবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের টোটাল ডায়াগ্রাম। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, রিয়াক্টেন্টগুলো তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে সে কি করবে, ইন্টারমিডিয়েট স্টেটে যাবে। লক্ষ্য করে দেখো, ইন্টারমিডিয়েট স্টেটের কিন্তু এনার্জিটা আমাদের রিয়াক্টেন্টের এনার্জির চাইতে বেশি। ঠিক আছে, তাহলে এইখান থেকে যে সে এইখানে যে এনার্জিটা পেল, এই এনার্জিটা সে কি করে পেল,
এখানে রিঅ্যাক্টেন্টগুলো নিজেদের মধ্যে রিয়াকশন করে সে অ্যাটমসফিয়ার থেকে একটা এনার্জিকে সংগ্রহ করলো, যে এনার্জিটা সংগ্রহ করে সে কি হলো, একটা ইন্টারমিডিয়েট স্টেটে গিয়ে পৌঁছালো। এইটাকেই আমরা বলছি অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, এই ইন্টারমিডিয়েট স্টেটে পৌঁছে এবার কি হবে, ইন্টারমিডিয়েট স্টেট থেকে সে আবার কি হচ্ছে, আমাদের প্রোডাক্টে নেমে আসছে। ঠিক আছে, এবার দেখো এই পার্টিকুলার রিয়াকশনের আমি যদি ডেল্টা এইচ ক্যালকুলেশন করি, আমরা ডেল্টা এইচ শিখেছি কোথায়, এনথালপি চেঞ্জ, সেটা 11-এ ছিল একটা বিক্রিয়ার এনথালপি চেঞ্জ। এনথালপি চেঞ্জ কিভাবে হয়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে রিয়াক্টেন্টের যে ইন্টারনাল এনার্জি, সেই রিয়াক্টেন্টের যে এভারেজ এনার্জি, সেটা থেকে যদি আমি প্রোডাক্টের এভারেজ এনার্জি থেকে যদি রিয়াক্টেন্টের এভারেজ এনার্জিটা মাইনাস করি, তার মানে দ্যাট ইজ অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল E2 মাইনাস E1। এবার দেখেই বুঝতে পারছো যে এখানে E1টা কিন্তু বড়। ঠিক আছে, এটা হচ্ছে E1 আর এইটা হচ্ছে আমাদের E2, তাহলে E2টা ছোট। তাহলে খুব স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এইখানে আমাদের ডেল্টা এইচ এর ভ্যালুটা সেটা অবশ্যই কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে, আমরা ক্লাস 11-এও পড়েছিলাম যে ডেল্টা এইচ বা এনথালপি চেঞ্জ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে বিক্রিয়াটা কীরকম হবে, বিক্রিয়াটা হবে একটা এক্সোথার্মিক রিয়াকশান। এক্সোথার্মিক রিয়াকশান তার মানে আমাদের তাপ উৎপাদক বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এই রিয়াকশনটাই যদি একটা এন্ডোথার্মিক হতো তাহলে আমাদের চেহারাটা কীরকম হতো, তাহলে কিন্তু দেখো চেহারাটা ঠিক অন্যরকম হতো। সেখানে কি হতো, রিয়াক্টেন্টের যে এভারেজ এনার্জি সেটা কম হতো আর প্রোডাক্টের যে এভারেজ এনার্জি সেটা বেশি হতো। আমি একটু ছবিটা এঁকে দেখাই যে কীরকমভাবে হচ্ছে। মনে করি এই একই রিয়াকশন নিয়েই আমি দেখাচ্ছি। মনে করি এইটা হচ্ছে আমার প্রোডাক্ট রিয়াক্টেন্টের তোমার এভারেজ এনার্জি, এটা হচ্ছে আমাদের, এটাকে আমি নাম দিলাম E1 আর এইটা হচ্ছে E2, মানে এটা হচ্ছে আমার প্রোডাক্টের, দ্যাট ইজ AC প্লাস B প্রোডাক্টের। তাহলে প্রথমে কি করবে, রিয়াক্টেন্ট কিছু পরিমাণ এনার্জি নিয়ে যাবে কোথায়, আমাদের ইন্টারমিডিয়েটে যাবে। ইন্টারমিডিয়েট থেকে সেখানে এখানে কি হবে না, আবার এটা নেমে আসবে আমাদের প্রোডাক্টে। ঠিক আছে, তাহলে এখানে দেখেই বুঝতে পারছো সেখানে কি হবে না, E1 এর যে ভ্যালু সেটা অল্প ছোট, কিন্তু E2 এর ভ্যালুটা কিন্তু তার তুলনায় E1 এর তুলনায় বেশি। তাহলে খুব স্বাভাবিকভাবে আমি যদি এই জায়গায় এটাকে প্লট করি, E2 মাইনাস E1 এ প্লট করি, তার মানে বুঝতে পারছো এখানে ডেল্টা এইচ এর ভ্যালুটা কি আসবে, পজিটিভ, অবশ্যই পজিটিভ। তার মানে দিস ইজ এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন, এটা আমরা দেখে পড়েছিলাম যে এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, তার মানে এটা হচ্ছে তাপ শোষক বিক্রিয়া। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বলে যেন অ্যাক্টিভেশন এনার্জি। এই যে এনার্জিটা, এই এনার্জিটাকে আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি যে আরেনিয়াস ইকুয়েশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি কেমন হয়। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখাই। আচ্ছা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে গেলে আমাকে প্রথমে আরেনিয়াসের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে আমাকে একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করব, দেখো আমি এখানে সমান সমান যে ইকুয়াল সাইনটা আছে, ইকুয়াল সাইনটার বোথ সাইডে আমি ln নেব। এখন প্রশ্ন হতে পারে ln কেন নিলাম, কেন লগ নিলাম না? কারণ এটা বুঝতেই পারছো যেহেতু এটা e টু দি পাওয়ার আছে, e টু দি পাওয়ার নিয়ে থাকা মানে সেখানে কিন্তু আমি লগ নিতে পারি না। কারণ আমরা জানি কি ln এর বেস হয় e আর লগের বেস হচ্ছে 10। তাহলে যেহেতু এখানে e টু দি পাওয়ার আছে আমাকে কিন্তু ln নিতে হবে। তাহলে আমি বোথ সাইডে যদি ln নিই তাহলে আমাদের জিনিসটা কীরকম দাঁড়ায় এরকম, ln কে সমান সমান ln a। ঠিক আছে, আচ্ছা, আর ln যদি নেই তাহলে কি হবে, e টু দি পাওয়ার কিন্তু সেখানে থাকবে না, তাহলে শুধু এই জিনিসটা নেমে আসবে, মানে মাইনাস EA/RT এই জিনিসটা আসবে। ঠিক আছে, এবার আমি যদি এই lnটাকে তুলে দিয়ে সেখানে আমি লগ আনতে চাই, আগের দিনই বলেছিলাম যে ln ইজ ইকুয়াল টু কি লেখা যায় না 2.303 ইন্টু লগ, এই জিনিসটা লেখা যায়। তাহলে যেখানে যেখানে ln আছে আমি সেখানে সেখানে 2.303 ইন্টু লগটাকে পুট করব। তার মানে 2.303 log of a সমান সমান 2.303 log of a
মাইনাস বাদ বাকি যা আছে সব একই রকম EA/RT। এই হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা, এবার দেখো আমি যদি দুই পক্ষ থেকে 2.303 কে মাইনাস মানে কেটে দিতে চাই, তাহলে কি করতে হবে? প্রথমে আগে এখানে 2.303টাকে আমাকে কমন নিতে হবে এই দুটোর মধ্যে থেকে। তাহলে সেটাকে যদি কমন নেই কি আসে? 2.303 ইন্টু log of A মাইনাস EA ইন্টু 2.303 R ইন্টু T, এরকম একটা জিনিস আসছে। এবার বুঝতেই পারছো স্বাভাবিকভাবে আমি যদি এখান থেকে এইটা এবং এটাকে কেটে দেই, তাহলে আমাদের ইকুয়েশন যেটা আসছে সেটা হলো এরকম, log A সমান সমান log A মাইনাস EA/RT। ঠিক আছে, এই জিনিসটা আমাদের এই সরি এখানে একটা 2.303 হবে, 2.303 ইন্টু RT। আচ্ছা, এইটাকে আমি একটুখানি সাজিয়ে লিখছি, দ্যাট ইজ log K সমান সমান মাইনাস EA/2.303 ইন্টু R ইন্টু 1/T প্লাস log of A। ঠিক আছে, দেখো আমি আসলে কিছুই করিনি, এই জিনিসটাকে এখানে নিয়ে এসেছি, মাইনাস EA/2.303 ইন্টু R আর 1/Tটাকে আমি একটু সরিয়ে লিখেছি, দ্যাট ইজ 1/T, আর এই যে প্লাস লগ এ ছিল সেটা প্লাস লগ এটা এখানে গেছে। আচ্ছা, তোমরা যখন নাকি 11-এ তোমরা হয়তো স্ট্রেট লাইন করেছো, স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা জানি একটা স্ট্রেট লাইনের যে সমীকরণ হয় সেই সমীকরণটা কেমন হয় না, y = mx + c, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবার আমরা যদি গ্রাফিক্যালি প্লট করি, আমরা এই পোর্শনটাকে যদি আমরা y হিসাবে কনসিডার করি, আচ্ছা, আর 1/t কে যদি x হিসাবে কনসিডার করি, আর মাইনাস EA/RT এইটাকে আমরা যদি m হিসাবে কনসিডার করি, আর এইটাকে আমরা যদি c হিসাবে কনসিডার করি, তাহলে আমরা যে ইকুয়েশনটা পাই সেটা এইরকম, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা সেটা এইরকম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাওয়া যায়, দ্যাট ইজ এইদিকে প্লট করছি আমরা log K, ঠিক আছে, আর এইদিকে প্লট করছি 1/T। ঠিক আছে, তাহলে যে মানে সমীকরণটা আছে সেটা অনেকটা এইরকম। ঠিক আছে, কেন এরকম হলো তার প্রধান কারণ হচ্ছে কি, দেখো এখানে এই যে m মানে হচ্ছে কি সরলরেখার নতি, আমরা পড়েছি 11-এ, আমাদের 11-এর অঙ্কের চ্যাপ্টারে ছিল, এই m এর ভ্যালু যদি মাইনাস হয়, m মানে তো জানো তোমাদের tan থিটা, এবার m এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে তার নতিটা কিন্তু এইরকম হয়, তোমরা নিশ্চয়ই এটা 11-এ পড়িয়েছে স্যার। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এটা মাইনাস, অতএব সরলরেখার প্রকৃতিটা বা নেচার অফ দ্য স্ট্রেট লাইনটা সেটা এরকম হবে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আরহেনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এবার যে জিনিসটাই চাচ্ছি সেটা হচ্ছে একটি বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে আমরা কিভাবে বার করতে পারি। অর্থাৎ এই যে অ্যাক্টিভেশন এনার্জি, এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে আমি কিভাবে বার করব। ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জিকে তো মানে এমনি কোনোভাবে বের করা যায় না, তো এইটাকে বার করার উপায়টা কি? আচ্ছা, এই উপায়টাকে জানতে হলে আমাকে কি করতে হবে, একটা বিক্রিয়াকে দুটো আলাদা আলাদা টেম্পারেচারে সংগঠিত করতে হবে। যেমন মনে করো আমি একটা রিয়াকশন করাচ্ছি, সেখানে দুটো একই রিয়াকশন, সেম রিয়াকশন, একবার T1-এ করাচ্ছি আর একবার T2-তে করাচ্ছি। ঠিক আছে, যখন T1-এ করাচ্ছি তখন তার রেট কনস্ট্যান্ট হচ্ছে K1, আর যখন T2-তে করাচ্ছি তখন তার রেট কনস্ট্যান্ট হচ্ছে K2। এবার আমি এই দুটো টেম্পারেচারের জন্য আরহেনিয়াস ইকুয়েশন দুবার লিখব। ঠিক আছে, কিভাবে লিখবো দেখো, আমরা একটু আগে আরহেনিয়াস ইকুয়েশন লিখিয়েছি, log of K1, ঠিক আছে, log of K1 সমান সমান কি লিখতে পারি, log A, ঠিক আছে, মাইনাস EA/2.303 R ইন্টু T1। ঠিক আছে, দেখো এখানে যেহেতু T1 টেম্পারেচারে আমাদের হার ধ্রুবক K1, সেই জন্য আমি কিন্তু এখানে log of K1 রেখেছি, আর
T1 বসিয়েছি এইখানে, আর এইখানে যেমন লগ এ সেটা আছে, আর অ্যাক্টিভেশন এনার্জি ই এটা ঠিকই আছে। এই ইকুয়েশনটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। একই রকম ভাবে T2 এর জন্য যদি ইকুয়েশনটা লিখি তখন কি লিখবো না, log of K2 সমান সমান log of A। একটা জিনিস একটু খেয়াল রাখো যে টেম্পারেচার বাড়ালে বা কমালে অ্যাক্টিভেশন এনার্জি এবং এই যে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর এদের কিন্তু কোনো পার্থক্য হয় না, কারণ রিয়াকশনটা যখন সেম সেক্ষেত্রে এর ভ্যালুর কিন্তু কোনো পরিবর্তন হবে না, আর অ্যাক্টিভেশন এনার্জিও কিন্তু কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের এই দুটো এ এবং এ এর ভ্যালু দুটো কিন্তু দুটো টেম্পারেচারের ক্ষেত্রে একই রকম থাকবে। তাহলে log of A মাইনাস EA বাই 2.303 R ইন্টু T2, এই ইকুয়েশনটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন হিসেবে নামকরণ করলাম। এবার আমি যদি সমীকরণ 2 থেকে মাইনাস করি সমীকরণ 1 কে, তাহলে কি পাই না, সমীকরণ মাইনাস করা মানে এখানে কি হবে দেখো, log of K2 মাইনাস log of K1 সমান সমান এখানে লগে, এখানকার লগে এই দুটো কেটে যাবে, আর এখানে কি আসবে না মাইনাস EA বাই 2.303 R ইন্টু T2 মাইনাসে মাইনাসে প্লাস EA বাই 2.303 R ইন্টু T1। ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমি কিভাবে লিখতে পারি, লগের ফর্মুলায় log K2 বা মাইনাস log K1, তার মানে আমি কি লিখতে পারি log of K2 বাই K1 এভাবে লিখতে পারি, সমান সমান এই দুটো ইকুয়েশন থেকে একটা জিনিস দেখো, EA বাই 2.303 ইন্টু R এটা এখানেও আছে আবার এখানেও আছে, তাহলে আমি EA বাই 2.303 ইন্টু R এই জিনিসটাকে কমন নিয়ে বাইরে বের করে আনছি। তাহলে আমাদের কি লিখতে পারি, EA বাই 2.303 ইন্টু R ইন্টু এটা যেহেতু প্লাস আগে চলে লিখছি, দ্যাট ইজ T1 মাইনাস 1 বাই T2। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই ইকুয়েশন যেখান থেকে আমি খুব সহজেই অ্যাক্টিভেশন এনার্জিকে ক্যালকুলেট করতে পারি। কীরকমভাবে, যেমন দেখো এখানে আমাদের দুটো টেম্পারেচারই নোন, ঠিক আছে, দুটো T1 T2 দুটোই আমি জানি, এবং T1 এ যে K1 হয় সেটাও আমি জানি, T2 তে যে K2 হয় সেটাও আমি জানি, তার মানে এক T1 T2 K1 K2 এগুলো সবই আমার নোন। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর এর ভ্যালু আমি জানি, অর্থাৎ এই ইকুয়েশনে বসিয়ে দিলে আমি খুব সহজে এখান থেকে ই এর ভ্যালু বের করে ফেলতে পারি। এবং এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, যেটার মাধ্যমে আমি মানে অনেক অঙ্ক করতে আমাদের এটা কাজে লাগে। ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল আমাদের একটা পার্ট। এবার আমরা চলে যাব যে আমরা এবার যাব যেটা, সেটা দেখব কি যে টেম্পারেচার বাড়লে বা কমলে কোনো রিয়াকশনের রেট কনস্ট্যান্টের মান বৃদ্ধি পায়, কেন বৃদ্ধি পায় সেটা আমরা এক্সপ্লেইন করবো আরেনিয়াস ইকুয়েশনের মাধ্যমে। আচ্ছা, তাহলে এটা প্রথমে একটু মুছে দিই। আচ্ছা, একটা জিনিস দেখো, আরেনিয়াস ইকুয়েশনটাকে প্রথমে একটু লিখি, দ্যাট ইজ K is equal to A into e to the power EA by RT। এটা ছিল আমাদের আর্নিয়াস ইকুয়েশন। এবার একটা কথা বলি যে এই যে e to the power মাইনাস EA by RT এর একটা কিন্তু ফিজিক্যাল সিগনিফিক্যান্স আছে। ফিজিক্যাল সিগনিফিক্যান্স মানে কি, এই জিনিসটা কি বোঝায়? এই জিনিসটা বোঝায় দেখো, নাম্বার অফ মলিকুলস with energy greater than equal to EA by total number of molecules। মানে কি ব্যাপারটা? মানেটা হচ্ছে, আমরা মনে করো একটা রিয়াকশন করছি, সেখানে রিয়াক্টেন্ট আছে মনে করো 100টা মলিকুল আছে, টোটাল রিয়াক্ট্যান্টের। এবার এই 100টা মলিকুলেরই কিন্তু এভারেজ এনার্জি অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে সমান বা তার বেশি নেই। ঠিক আছে?
দেখা যাচ্ছে এখানে অ্যাক্টিভেশন এনার্জির থেকে বেশি বা তার সঙ্গে সমান এরকম মলিকুলের সংখ্যা হচ্ছে 60খানা, কিন্তু বাকি যে 40টা মলিকুল তাদের কিন্তু এভারেজ এনার্জিটা অ্যাক্টিভেশন এনার্জির চাইতে কম। তাহলে আমাদের যে রিয়াকশান ঘটাবে, এফেক্টিভ রিয়াকশান যেটা ঘটাবে, সেই রিয়াকশানটা আসলে ঘটাবে কারা? এই 60খানা মলিকুল, যাদের এনার্জি এই এর তুলনায় বেশি বা তার সঙ্গে সমান। ঠিক আছে, এবার আমি যদি কোনোভাবে এই সংখ্যাটাকে বাড়াতে পারি, ঠিক আছে, যদি আমি 60টার জায়গায় 80 করতে পারি, তাহলে আরও বেশি ফাস্ট হবে রিয়াকশান। আবার একই রকমভাবে তুমি যদি এর সংখ্যাটা কমিয়ে দাও, ঠিক আছে, এখানে 60খানা ছিল অ্যাক্টিভেটেড মলিকুল, সেই অ্যাক্টিভেটেড মলিকুলের সংখ্যা কমে গিয়ে হয়ে গেল 10টি, ঠিক আছে, তাহলে কিন্তু রিয়াকশান রেটটা অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে এই যে এখানে যেটা বোঝাচ্ছে যে এই যে e⁻−EA/RT, সেটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে দুটো রেশিওকে বোঝাচ্ছে। কি রেশিও? নাম্বার অফ মলিকুলস উইথ এনার্জি গ্রেটার দেন ইকুয়াল টু ইয়ে, মানে এর চাইতে বেশি বা তার সঙ্গে সমান এরকম কতগুলো মলিকুল আছে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকুলস, টোটাল মলিকুল তুমি কত নিচ্ছ। তার মানে এই ক্ষেত্রে যদি আমি এখানে বসাই, এটা হবে কত? 60/100। ঠিক আছে, তার মানে এখানে 60খানা মলিকুলের এনার্জি হচ্ছে এর সমান বা এর বেশি, আর টোটাল মলিকুল কতগুলো ছিল? 100। তাহলে এই জিনিসটা কিন্তু, এই রেশিওটা, এই জিনিস মানে ইয়ে মাইনাস এই কোয়ান্টিটিটা, এই জিনিসটাকে বোঝায়। আচ্ছা, তো এবার আমি একটু দেখি যে টেম্পারেচার বাড়ালে যে কীরকমভাবে রিয়াকশান রেটটা বাড়ে। আচ্ছা দেখো, টেম্পারেচারকে আমি ইনক্রিজ করছি, আমি এই যে উপরের দিকে সাইন চিহ্ন দিচ্ছি, মানে বোঝাচ্ছে কি টি ইনক্রিজেস। যদি টি ইনক্রিজ করি, তাহলে এই ইকুয়েশনটার দিকে তাকিয়ে দেখো, এখানে এই যে EA/RT যেটা আছে, সেই EA/RTটার অবস্থা কি হবে? EA/RT স্বাভাবিকভাবে দেখো, টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হচ্ছে? নিচের পোর্শনটা বেড়ে গেল, আর নিচের পোর্শন বাড়া মানে কি, এর টোটালটা এটা কি হবে? আস্তে আস্তে করে কি হবে? কমতে থাকবে, তাই না? তার জন্য এটাকে আমি নিচের দিকে সাইন দিলাম, তার মানে এটা ডিক্রিজেস। ঠিক আছে, আবার বলছি দেখো, টি যদি বাড়ে তাহলে এই নিচের পোর্শনটা বেড়ে যাবে, আর নিচের পোর্শন বেড়ে যাওয়া মানে কি, এই টোটাল ভ্যালুটা সেটা আস্তে আস্তে কমে যেতে থাকবে। আচ্ছা, তাহলে এইটা যদি কমে যায়, তার মানে কি হবে? e⁻EA/RT এর ভ্যালুটাও কিন্তু কমবে। ঠিক আছে, e⁻EA/RT এর ভ্যালু কিন্তু কমে যেতে থাকবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি যে e⁻−EA/RT এর ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে। এর ভ্যালুটা বেড়ে যাবে কেন? দেখো, e⁻−EA/RT মানে কি? মানেটা হচ্ছে 1/e⁻EA/RT। তার মানে দেখো, এইটা যদি নিচের পোর্শন যদি কমে যায়, তাহলে 1 যখন করবো তখন কি হবে? ভ্যালুটা তখন বেশি হবে, খুব স্বাভাবিকভাবে। তাহলে এখানে e⁻−EA/RT এর ভ্যালুটা কিন্তু এটা বেড়ে যাবে। আর যেই এটা বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে এখানে এই a⁻EA/RT এই ভ্যালুটাও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি ওপরের দিকে সাইন দিলাম। ঠিক আছে, তার মানে এইটা বেড়ে যাওয়া মানেই হচ্ছে কি, দেখো, এটা ইকুয়াল টু কে, দ্যাট ইজ রেট কনস্ট্যান্ট। একটা বিক্রিয়ার রেট কনস্ট্যান্টের পরিমাণও বেড়ে যাবে, আর রেট কনস্ট্যান্টের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি, রেট অফ দ্য রিয়াকশানও ইনক্রিজ করবে। তাহলে এই হচ্ছে আমাদের টেম্পারেচারের। আবার একবার বলছি, টি যদি ইনক্রিজ করে, এই যে ইনক্রিজের জন্য ওপর দিকে আমি তীর চিহ্ন করেছি, টি যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? EA/RTর পরিমাণটা কি হবে? এটা কমে যাবে। সেই জন্য দেখো, এই যে এটা ডিক্রিজের সাইন দিয়েছি, নিচের দিকে সাইন দিয়েছি তীর চিহ্নটা, তাহলে এটা ডিক্রিজ করলো। আচ্ছা, এটা যদি ডিক্রিজ করে তাহলে e⁻EA/RT সেটার মানও ডিক্রিজ করবে। আচ্ছা, এইটার মান যদি ডিক্রিজ করে তাহলে e⁻−EA/RT এর মানটা কিন্তু ইনক্রিজ করবে, কারণ 1/, যেহেতু 1/, তাহলে এর মানও তখন ইনক্রিজ করবে। আর এটার মান যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? a⁻−EA/RT এর মানটা ইনক্রিজ করবে। আর এটা ইনক্রিজ করা মানেই হচ্ছে কি, রেট ইনক্রিজেস, মানে রিয়াকশান রেট ইনক্রিজেস।
রিঅ্যাকশন রেট ইনক্রিজেস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন থেকে প্রমাণ করতে পারলাম যে টেম্পারেচার যদি বাড়াই তাহলে একটা রিঅ্যাকশনের রেট কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিজ করতে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের টেম্পারেচার এফেক্ট। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস দেখাই যে যদি আমাদের কোনো রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি হয়, ঠিক আছে, ধরো দুটো রিঅ্যাকশন করছি, একটার মধ্যে অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক বেশি, আরেকটার মধ্যে অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক কম। দেখো এটা খুব সিম্পল, আমি যদি একটা ছোট্ট গ্রাফ দিয়ে বোঝাই তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। মনে করো এইরকম একটা রিঅ্যাকশন হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এর অ্যাক্টিভেশন এনার্জি কতটা না, এইটা হচ্ছে তার অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, একই রকমভাবে আরেকটা রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশনে অ্যাক্টিভেশন এনার্জিটা আরও বেশি, অনেক বেশি। মনে করো আমি কথাই বলছি, ধরো এই জায়গায় আছে, ঠিক আছে, তার মানে এইখানে অ্যাক্টিভেশন এনার্জিটা কিন্তু এইখান থেকে এই এতটা, তাহলে খুব স্বাভাবিকভাবে এইখানে অ্যাক্টিভেশন এনার্জি এইটুকু, কিন্তু এইখানে অ্যাক্টিভেশন এনার্জি এতটা। তার মানে কি, যে রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি তার ক্ষেত্রে রেটটা কম হবে, কারণ এখানে রিঅ্যাক্টেন্টটাকে এতটা উঠতে হবে, উঠে ইন্টারমিডিয়েট ফর্মেশন করতে হবে, তারপরে সে প্রোডাক্টে আসবে। ঠিক আছে, তার ইন্টারমিডিয়েট ফর্মেশন না করে তো সে প্রোডাক্টে আসতে পারবে না, তাহলে স্বাভাবিকভাবে তার এতটা অ্যাক্টিভেশন এনার্জি তার প্রয়োজন, তাহলে সে অনেক কম রেটে যাবে। কিন্তু এখানে যেহেতু অ্যাক্টিভেশন এনার্জিটা কম, অল্প, তাহলে খুব চট করে চলে যাবে। তার মানে এর ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশান বেশি হবে, এর ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশান কম হবে। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা একটু মানে আরেনিয়াস ইকুয়েশন থেকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। দেখো, আমার যদি অ্যাক্টিভেশন এনার্জিটা আমাদের ইনক্রিজ করে, ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি ইনক্রিজ করা মানে কি, মানে ওই যে আমাদের যে ফ্যাক্টরটা দ্যাট ইজ EA/RT, এর ভ্যালুটা কি হবে, বাড়বে। কারণ দেখো এখানে এটা ইয়ে যদি বৃদ্ধি পায়, তার মানে এই ভ্যালুটা EA/RT ভ্যালুটা সেটা কি হবে, ইনক্রিজ করবে। আর এইটা যদি ইনক্রিজ করে তার মানে কি হবে, E⁻EA/RT এর ভ্যালুটাও কিন্তু ইনক্রিজ করবে। ঠিক আছে, আর এর ভ্যালু যদি ইনক্রিজ করে তাহলে আমি বলতে পারি কি, E⁻−EA/RT এর ভ্যালুটা কিন্তু ডিক্রিজ করবে। ঠিক আছে, কেন, আমরা আগেই বলেছি যে E⁻− মানে কি, 1/E⁻EA/RT, তাহলে 1/E⁻ মানে কি, এবার নিচের পোর্শনটা যদি বড় হয়ে যায় স্বাভাবিকভাবে কি হবে, 1/E⁻EA/RT সেটার মানটা কিন্তু কমে যাবে। তাহলে এইটা যদি ডিক্রিজ করে যায়, ডিক্রিজ করা মানে কি, ওই যে A⁻−EA/RT তার ভ্যালুটা কি হবে, এটাও কিন্তু আমাদের ডিক্রিজ করে যাবে। আর এইটা ডিক্রিজ করা মানে কি, রেট ডিক্রিজেস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের তোমার কি বলবো, এটা অ্যাক্টিভেশন এনার্জি ফ্যাক্টর, এটা হচ্ছে আমাদের টেম্পারেচার ফ্যাক্টর। তাহলে আমরা কি দেখলাম যে অ্যাক্টিভেশন এনার্জি যদি বৃদ্ধি পায় সঙ্গে সঙ্গে দেখা যাবে কি তার রেটটাও ডিক্রিজ করে গেছে, কিন্তু টেম্পারেচার যদি ইনক্রিজ করি রেটটা কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিজ করে যাবে। এই হচ্ছে আমাদের আমরা দেখালাম যে আর্হেনিয়াস ইকুয়েশন থেকে কিভাবে তার টেম্পারেচার এফেক্ট এবং অ্যাক্টিভেশন এনার্জি এফেক্টটা দেখা যায়। আচ্ছা, এবার আমি যে জিনিসটা যাচ্ছি সেটা হচ্ছে যে ক্যাটালিস্টের এফেক্ট কী হয়। ক্যাটালিস্ট যদি আমরা পড়েছি যে যদি আমরা কোনো একটা ক্যাটালিস্ট ব্যবহার করি সেই ক্ষেত্রে কী হয়, রিঅ্যাকশন রেটটা বেড়ে যায়, তাই তো। ক্যাটালিস্ট একটা রিঅ্যাকশন রেটকে এনহ্যান্স করে, ইনক্রিজ করে, তাহলে সেটা কি করে হয়, সেটা আসলে কিছুই না। ক্যাটালিস্টের মূল কাজ কি, ক্যাটালিস্ট কী করে, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়। যেমন আমি একটু ছবি এঁকে দেখাই ছোট্ট করে। মনে করো একটা রিঅ্যাকশান, এটা হচ্ছে একটু উপরে দিই, এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্ট, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে এখান থেকে কি হচ্ছে যে নর্মালভাবে যখন ভিতর এই জায়গায় গিয়ে তারপরে সে এখানে আনতো, মনে করো এইটা ছিল আমাদের তোমার কী বলে যেন ইন্টারমিডিয়েট স্টেট। ঠিক আছে, এবার যখন তুমি ক্যাটালিস্ট ইউজ করবে তখন সে কি করবে, এই ইন্টারমিডিয়েট স্টেটটাকে কি করবে, এখানে নিচে নামিয়ে দেবে।
তার ফলে কি হচ্ছে, এইখানে চলে এসে তারপরে সে এসে এখানে নামছে। তার মানে লক্ষ্য করে দেখো এখানে কি করেছে, ইন্টারমিডিয়েটটাকে নামিয়ে দেওয়ার জন্য খুব সহজেই কি বলে রিঅ্যাকট্যান্ট থেকে সে সহজেই ইন্টারমিডিয়েটে পৌঁছতে পারছে এবং সেখান থেকে কি আবার সরকারি প্রোডাক্ট তৈরি করতে পারছে। তাহলে এইটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট, উইদাউট ক্যাটালিস্ট, আর এটা হচ্ছে কি উইথ ক্যাটালিস্ট, উইথ ক্যাটালিস্ট। তাহলে ক্যাটালিস্ট আমাদের আসলে কাজটা কি করেছে, ক্যাটালিস্ট শুধু এইখানকার যে অ্যাক্টিভেশন এনার্জিটাকে, এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে লেস করে দিয়েছে। লক্ষ্য করে দেখে এইটাকে নিয়ে এসে এখানে ফেলেছে, যার জন্য কি হয়েছে, ক্যাটালিস্ট দিতে আমাদের রিঅ্যাকশন রেটটা অটোমেটিক্যালি বেড়ে গেছে। আচ্ছা, এই হয়ে গেল আমাদের মোটামুটি ক্যাটালিস্ট এফেক্ট। এবার আমরা যাচ্ছি যে জিনিসটা, সেটা হলো কি কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব। ঠিক আছে, কলিশন থিওরি, কলিশন থিওরি। কলিশন থিওরি ব্যাপারটা কি, আমি একটু আগে বলছিলাম যে একটা রিঅ্যাকট্যান্টগুলো মিশিয়ে দিলে কি হয়, রিঅ্যাকট্যান্ট মলিকুলগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। ঠিক আছে, এই সংঘর্ষের মাধ্যমে তারা কিছু এনার্জি সঞ্চয় করে, যে এনার্জিটাকে নিয়ে সে কি করে ইন্টারমিডিয়েট স্টেটে গিয়ে পৌঁছায় এবং সেই ইন্টারমিডিয়েট স্টেট থেকে সে পরবর্তীকালে প্রোডাক্টে গিয়ে পৌঁছায়। এবার সমস্যা ব্যাপার হচ্ছে কি, যে এই যে সংঘর্ষগুলো রিঅ্যাকশন পার্টিকেলগুলো, রিঅ্যাকট্যান্ট পার্টিকেলগুলোর মধ্যে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষগুলো কিন্তু সবই এফেক্টিভ কলিশন হয় না। ঠিক আছে, দেখা যায় যত বেশি এফেক্টিভ কলিশন হয়, এফেক্টিভ কলিশন আমরা কাকে বলছি না, যে সংঘর্ষের ফলে রিঅ্যাকট্যান্টগুলো বেশি পরিমাণ এনার্জি পায়, বেশি পরিমাণ এনার্জি পেয়ে সে রিঅ্যাকট্যান্ট থেকে সরাসরি ইন্টারমিডিয়েট স্টেটে যেতে পারে, সেই সংঘর্ষগুলোকে আমরা বলি কি এফেক্টিভ কলিশন। ঠিক আছে, এই এফেক্টিভ কলিশনের পরিমাণ যত বাড়তে থাকবে তত রেট অফ দ্য রিঅ্যাকশনটা আমাদের বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে সব সংঘর্ষকে আমরা কিন্তু এফেক্টিভ কলিশন বলি না। যত বেশি এফেক্টিভ কলিশন আমাদের হবে, এফেক্টিভ কলিশন তাদেরকেই বলবো যে কলিশনগুলো রিঅ্যাকট্যান্টকে সহজে ইন্টারমিডিয়েট স্টেটে পৌঁছতে পারবে, সেই কলিশনগুলোকে আমরা বলছি কি এফেক্টিভ কলিশন। এবং সেই এফেক্টিভ কলিশন যত বেশি হবে, রিঅ্যাকশন রেটও আমাদের তত বেশি হবে। এই মোটামুটি আমাদের কলিশন থিওরি। তাহলে আমরা এখানে এই সমস্ত জিনিসগুলো আলোচনা করলাম। এরপরে তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে কি বিভিন্ন সালের কোশ্চেন পেপারগুলো ধরে এই কোশ্চেন পেপারে যা যা আছে সেগুলো নিয়ে আলোচনা করা, এবং তারপরে কোনো বিষয়ে যদি তুমি না পারো সেটা আমাকে জানাও, আমি সেগুলো সলভ করব। এবং অঙ্কের ব্যাপারে বলছি, অঙ্কগুলো আমরা যে ফর্মুলাগুলো দেখালাম, যেমন ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশনের ফর্মুলা, ঠিক আছে, বা আর্হেনিয়াস ইকুয়েশনের যে ফর্মুলাগুলো দেখালাম, এই ফর্মুলাগুলো ইউজ করে তোমরা অঙ্কগুলো ট্রাই করবে। দেখবে বইতেও কিন্তু এক্সাম্পলে অনেক অঙ্ক করে দেয়া আছে, সেই অঙ্কগুলো একটু নিয়ে ফলো করে দেখবে পারো কিনা। যদি না পারো তাহলে না হয় আমি আরেকদিন একটু অঙ্ক নিয়ে বলে দেবো। ঠিক আছে, ব্যাস এই পর্যন্তই আমাদের রাসায়নিক গতিবিদ্যা। এটা ভালো করে সবাই দেখবে, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। ওকে।